এখন পার্ট 2, ধারা 1 থেকে 31 আলোচনা করা হবে। প্রথম খণ্ড আমরা শুরু করলাম, 1 থেকে 55 প্রথম খণ্ড। কি প্রমাণ করতে হবে একটু আগে বলে দিয়েছি আমি। প্রথম অধ্যায় 1 থেকে 4, এগুলো আমি শিরোনামে বিন্যাসে দেখিয়ে দিলাম। প্রস্তাবনাতে আছে হচ্ছে এই আইনটিকে একত্রীকরণ, সংজ্ঞাদান এবং সংশোধনের জন্য প্রয়োজনীয়, তাই এই আইনটি প্রণয়ন করা হলো, এই ধরনের কথাবার্তা আছে। ধারা 1, ধারা 1-এ বলা হচ্ছে সমগ্র বাংলাদেশ মানে বলবৎ হবে 1872 সালের 1 সেপ্টেম্বর এই আইনটি কার্যকর হয়েছে, এবং প্রযোজ্য এবং অপ্রযোজ্যতাগুলো এখানে দেওয়া আছে। আমি কিন্তু এর আগে সাক্ষ্য আইন কোথায় প্রযোজ্য কোথায় অপ্রযোজ্য এটা কিন্তু জি পরিচিতির জি মধ্যে দেখেছি। আলোচনা করেছি, তাই এখানে আমি আর আলোচনা করিনি। ব্যাখ্যাসমূহ বা ইন্টারপ্রিটেশন ক্লজ, যেমন এখানে কিন্তু কোনো কি দেওয়া নাই, সংজ্ঞা দেওয়া নাই। হ্যাঁ, এখানে কোনো কি দেওয়া নাই, সংজ্ঞা দেওয়া নাই, মানে ডেফিনেশন দেওয়া নাই। ওই ইন্টারপ্রিটেশন ক্লজ বা ব্যাখ্যাসমূহকেই আমরা সংজ্ঞা ধরে নিতে পারি। ঠিক আছে? কত ধারায় আছে এটা? 3 ধারায়। এটা কিন্তু ওই চার্ট আকারে করা হয়েছে। হ্যাঁ, দেখেন ধারাগুলো বাম পাশে, যেমন সিপিসির যে অর্ডার রুলস আছে না, ওইভাবে এটা বা সাজানো আমাদের আছে। মতো। হ্যাঁ, আদালত কাকে বলে? সকল জজ, ম্যাজিস্ট্রেট, সাক্ষ্য গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, সালিস ব্যতীত ও মুনসেফ, এই ব্যক্তিদেরকে আদালত বলা হবে, মানে ব্যক্তিকে আদালত বলা হবে। বুঝতে পেরেছেন? জি আদালত বলতে কিন্তু কোনো কোর্টরুম বা ঘর বলা, মানে ঘরকে বোঝায় না। আদালত বলতে বিচারককেই বোঝায়। আর আদালত নয় কোনগুলো? রেজিস্ট্রার অফিস বা রেজিস্ট্রার অফিসের কোনো কর্মকর্তা, তারা আদালত নয়। প্রাথমিক তদন্তকারী ম্যাজিস্ট্রেট, ভূমি অধিগ্রহণে নিযুক্ত ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, কালেক্টর, ডেপুটি কালেক্টর, এই ব্যক্তিগুলো কি আদালত নয়? তার মানে এখানে আদালতের মতো কার্যক্রম হয় না। বিষয়, তথ্য বা ঘটনা, এটাকে ইংরেজিতে কি বলা হচ্ছে? ফ্যাক্ট। মানে কি বিষয়ে মামলা, বিচার্য বিষয় কি? ফ্যাক্ট বা ঘটনা 2 প্রকার। একটা ইন্দ্রিয়গ্রাহ্য মানে ফিজিক্যাল, যেমন কলম, বই, এগুলো আমরা কি করতে পারি? স্পর্শ করতে পারি, তাই না? জি জি এগুলো হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্ট। ইন্দ্রিয়গ্রাহ্য কোনো বিষয়, তার অবস্থা বা কোনো সম্পর্ক, এগুলো সবই ফ্যাক্ট বা ফিজিক্যাল ফ্যাক্ট। আরেকটা মানসিক বা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, মানসিক অবস্থা যার সম্পর্কে কোনো ব্যক্তি সচেতন। এখানে উদাহরণ দেওয়া আছে, ফ্যাক্টের উদাহরণ দেওয়া আছে, এখানে পড়ে নেবেন, খুবই সহজভাবে আমি লিখে দিয়েছি। প্রাসঙ্গিকতা বা রেলিভেন্সি, বিচার্য বিষয়ের সাথে কোনোভাবে জড়িত বা সম্পর্কিত, এগুলো কি? রেলিভেন্সি, বা এটাকে আমরা বলতে পারি রেলিভেন্ট ফ্যাক্ট, তাই না? ওই যে পরের জি সাথে কোনো না কোনো ভাবে সম্পর্কিত, আত্মীয়স্বজন, জি জি কারের ড্রাইভার, তারপরে যে রান্না করতে আসছে ওই ব্যক্তি, বাবুর্চি, সবাই কোনো না কোনো ভাবে জড়িত বিয়ের অনুষ্ঠানের সাথে এবং বরের সাথে। বিচার্য বিষয় মানে ফ্যাক্ট ইন ইস্যু, অনেকগুলো ফ্যাক্ট থাকতে পারে, তার মধ্যে কিছু রেলিভেন্ট ফ্যাক্ট এবং কিছু ফ্যাক্ট ইন ইস্যু। ইলেভেন ফ্যাক্টিং ইস্যু। ফ্যাক্ট ইন আচ্ছা। ইস্যু অল্প হবে, আর রেলিভেন্ট ফ্যাক্ট অনেক হতে পারে। বর একজন, কিন্তু যাত্রী অনেক হতে পারে, তাই না? বর যাত্রী, তেমনই তার জি জি রেলিভেন্ট ফ্যাক্ট। আচ্ছা, পড়ছিলাম হচ্ছে বিচার্য বিষয় বা ফ্যাক্টস ইন ইস্যু। বিচারে কোনো পক্ষ কর্তৃক দাবিকৃত, হ্যাঁ, বিচারে কোনো পক্ষ কর্তৃক দাবিকৃত অথবা অস্বীকারকৃত বিষয়সমূহ। যেমন একটা ক্রিমিনাল মামলায় বাদী দাবি করছে যে আমার স্বামী আমার কাছে যৌতুক চেয়েছে। তাহলে বাদী কি দাবি করলো? যে আমার স্বামী আমার কাছে যৌতুক দাবি করছে 2 লক্ষ টাকা। তাহলে এটা বাদী দাবি করছে, তাই না? জি এখন যখন এই মামলায় চার্জ গঠন করবে, তখন আসামি কি বলবে? যে স্যার আমি দাবি করিনি। সে অস্বীকার করবে। আপনি দোষী না জি নির্দোষ? আপনি আপনার স্ত্রীর কাছে 2 লক্ষ টাকা দাবি করছেন যৌতুক, আপনি দোষী না নির্দোষ? সে কি বলবে? নির্দোষ। তার মানে কি সে অস্বীকার করছে, চাইনি, তাই না? জি তার মানে যৌতুক চেয়েছে কি চাইনি? যদি চেয়েছে প্রমাণ করতে পারলে, মামলাবাদী প্রমাণ করতে পারলো, আসামির সাজা হবে। আর যদি প্রমাণ করতে না পারে, তাহলে আসামি যে অস্বীকার করলো সেটাই সঠিক হলো, আসামি খালাস পেয়ে গেল। ওকে,
জি। সিভিল মামলায়, সিভিল মামলা একজন দাবি করছে এই সম্পত্তির মালিক আমি, এই খতিয়ানের অমুক দাগের সম্পত্তি এতটুকু মালিক আমি, এটা কে দাবি করছে? বাদী। তাহলে এটাই হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। এখন এই বিষয়টাই বিবাদী লিখিত জবাবে বলবে যে তার সমস্ত মিথ্যা কথা, বরং এই সম্পত্তির মালিক আমি। জি। তাহলে বিবাদী সেটা অস্বীকার করলো, তার মানে যেটা এক পক্ষ স্বীকার করে, যেটা এক পক্ষ দাবি করে সেটা অপর পক্ষ কি করে? অস্বীকার করে। তাই তো মামলা, তাই না? জি। অপর পক্ষ যদি স্বীকার করে নেয় তাহলে কি হয়ে যাবে? সলিনামা হয়ে যাবে, তাই না? জি। এটাই হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু বোঝানোর সহজ উপায়, তাই আমি এতটুকুই লিখেছি, আর বিস্তারিত লিখিনি। ডট ডট দেওয়া আছে, মানে কথাবার্তা বইয়ে আরো আছে, কিন্তু এতটুকু যদি সেন্স বুঝতে পারেন তাহলে এনাফ। এবার দলিলের, দলিল বলতে কি বোঝা যাচ্ছে? দলিলের সংজ্ঞা: ব্যবহার হতে পারে অথবা এর উদ্দেশ্যে কোনো পদার্থের ওপর কোনো কি বর্ণ, বর্ণ মানে কি? লেটার, তাই না? জি। কি অক্ষর। বর্ণ? বাংলা, ইংরেজি, ল্যাটিন, উর্দু, ফার্সি, আরবি, যে কোনো ভাষার বর্ণ। অক্ষর। জি, বর্ণ। বর্ণ আর অক্ষরের মধ্যে পার্থক্য আছে, এটা জানেন? না স্যার, সেভাবে জানি না স্যার। বর্ণ এবং অক্ষরের মধ্যে পার্থক্য আছে। বর্ণের ইংরেজি কি? লেটার। জি। আর বর্ণমালার ইংরেজি কি? অ্যালফাবেট। অ্যালফাবেট। অক্ষরের ইংরেজি কি? অক্ষরের অক্ষরের ইংরেজি ইংরেজি হচ্ছে স্লেবুল। ওয়ার্ডের স্যার। অক্ষরের ইংরেজি কি? স্লেবুল। সিলেবল। স্লেবুল তো পড়েছেন আচ্ছা নাকি? আচ্ছা। জি। যেমন ম্যান গো, কয়টা স্লেবুল আছে? ম্যাঙ্গো। হ্যাঁ, ম্যানগো মানে আম, কয়টা জি। স্লেবল আছে এখানে? দুইটা স্লেবল না? জি। তো এই যে দুইটা স্লেবল, এটা ম্যান আর গো, কিন্তু এখানে লেটার অনেকগুলো আছে, জি। 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 কিন্তু পাঁচটা স্লেবল লেটার। কোনটা? দুইটা, তাই না? জি। জি। স্লেবল দুইটা কিন্তু। সিলেবল দুইটা কিন্তু বর্ণ হয়ে যাচ্ছে পাঁচটা। জি। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি ম্যাঙ্গো পার্থক্য বলি, আছে, পার্থক্য আছে। ম্যাঙ্গো বলি তাহলে অক্ষর হবে দুইটা। জি। বুঝতে পারলাম? তাহলে জি। জি, অক্ষর বেশ আর ভালো বর্ণ পার্থক্য। বলতে আমরা মানে স্বাভাবিকভাবে একই বুঝি, কিন্তু যদি ডিপ নলেজ থাকে বাংলা ব্যাকরণে তাহলে দুইটা ভিন্ন জিনিস। ঠিক আছে? তা আমরা ভালো ওই হলো হাই স্যার। হাই স্কুল কলেজে ব্যাকরণ তো ওইভাবে পড়ে আসছি, টিচারেরা ওইভাবে পড়াইছে ট্রেনিং ছাড়া, এই কারণে আমাদের ব্যাকরণের নলেজ এরকম। আর যাক, আজকে আর একটু ক্লিয়ার হলাম আর কি, ভালো হলো স্যার। দীর্ঘদিন কোচিং জগতের সাথে জড়িত, তো আমার নিজস্ব কোচিং সেন্টারও ছিল, মানে প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত। তো এগুলো আচ্ছা। সম্পর্কে একটু ডিপ নলেজ আছে আমার, বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ। তো যাই হোক, তো বর্ণ, সংখ্যা, সংখ্যা তো বুঝি নাম্বার, বা জি। চিহ্ন, যে কোনো সিম্বল সাহায্যে বর্ণিত কোনো বিষয়। এখন সিম্বল একটা কোড হতে পারে, কোড হতে পারে না? জি। বিভিন্ন কোড দ্বারা অনেক কিছু বোঝায়। ষাটলিপি, ষাটলিপি একটা কোড না? জি। যেমন মুদ্রিত, মুদ্রিত মানে প্রেসে যেটা হয়, লিথোগ্রাফকৃত সাধারণত ওই যে যেটা চাপ দিয়ে হয়, হ্যাঁ, মানে ছাপ দেওয়া আর কি, ছাপ দেওয়া। ছাপ দিয়ে যেটা, লিথোগ্রাফকৃত, জি। ফটোগ্রাফকৃত মানে ওই যে ফটোকপির দোকানে জেরক্স কপি। সকল শব্দ, মানচিত্র, নকশা, ধাতু বা প্রস্তর, ধাতু মানে কি? মেটাল, প্রস্তর মানে কি? পাথর, স্টোন, খণ্ডের উপর খচিত, ব্যঙ্গচিত্র ইত্যাদি সবগুলোই কি দলিল হিসাবে গণ্য হবে? ব্যঙ্গচিত্র ওয়ান কাইন্ড অফ ডকুমেন্ট। দলিল। জি। ব্যঙ্গচিত্রের ইংরেজি কি? কার্টুন। ব্যঙ্গচিত্রের ইংরেজি কি? কার্টুন। কার্টুন। কার্টুন শব্দটা ভালো বুঝি আমরা, তাই না? জি। এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 এ সংজ্ঞায়িত যে কোনো ডিজিটাল রেকর্ড, যেমন এই যে 2022 সালে কিন্তু ডিজিটাল রেকর্ডকে সাক্ষ্যের মর্যাদা দেওয়া হয়েছে, তার আগে কিন্তু ডিজিটাল শব্দটা ছিল না সাক্ষ্য আইনে। ফোন, হার্ডওয়্যার, সফটওয়্যার সহ যে কোনো ডিজিটাল যন্ত্র দ্বারা রেকর্ডকৃত অডিও, অডিও কি জিনিস আমরা বুঝি? ভিডিও, ডিভিডি, সিডি, সিসিটিভি, ড্রোন ডেটা। তার মানে এখানে অডিও ভিডিও বা ডিভিডিতে কোনো যদি ডেটা থাকে, ডিভিডি যদি কি হয়? ফাঁকা হয়, তাহলে এর মধ্যে কোনো ডিজিটাল ডেটা নাই। কিন্তু ডিভিডিটা নিজে একটা আবার কি? ফিজিক্যাল ডকুমেন্ট, তাই না? ডিভিডির উপরে অনেক কিছু লেখা থাকতে পারে না?
ওই হ্যাঁ হ্যাঁ থাকতে পারে। কোম্পানির নাম, তাহলে এটা ফিজিক্যাল ডেটা। কিন্তু ওর মধ্যে যদি কোনো ডেটা না থাকে, ব্ল্যাঙ্ক ডিভিডি, ব্ল্যাঙ্ক সিডি, তাহলে এর মধ্যে কোনো ডিজিটাল রেকর্ড নাই, ডিজিটাল ডেটা নাই। ভিতরে ডেটা থাকতে হবে, তাহলে সেটা কি হবে, ডিজিটাল রেকর্ড। দলিল। অথবা ম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক। ম্যাগনেটিক কি, যেমন আমরা আমাদের মোবাইল ফোনে যে ডেটা থাকে সেটা ম্যাগনেটিক মেমোরিতে থাকে, আমার কম্পিউটারে যে ডেটা সেটা ম্যাগনেটিক মেমোরিতে থাকে, যে কোনো চিপস বা পেন ড্রাইভের মধ্যে যে ডেটাগুলো থাকে সেগুলো ম্যাগনেটিক মেমোরিতে থাকে। অপটিক্যাল, অপটিক্যাল বলতে ডিভিডি সিডিতে যে সিস্টেমে ডেটা থাকে সেটাকে অপটিক্যাল ডেটা বলে। বা ইন্টারনেটের যে অপটিক্যাল কেবলের মাধ্যমে যে ডেটা ডেটা যাচ্ছে এটাও অপটিক্যাল ধরা যেতে পারে। কম্পিউটার মেমোরি, মাইক্রোফিল্ম ইত্যাদিতে সংরক্ষিত অথবা প্রেরিত, গৃহীত যে কোনো তথ্য বা ডেটা সবগুলোকে ডিজিটাল রেকর্ড। ডিজিটাল কি জিনিস আমরা ভালোই বুঝি, তাই না? জি। তাহলে সবগুলোই কি দলিলের সংজ্ঞার অন্তর্ভুক্ত। এখান থেকে দলিল কাকে বলে প্রশ্ন না আসতে পারলে দলিলের উদাহরণকে টার্গেট করে কি হতে পারে, প্রশ্ন প্রশ্ন হতে পারে। আসতে পারে কোনটি দলিল বা কোনটি দলিল নয়। দলিলের সংজ্ঞা কিন্তু আবার কোথায় আছে, পেনাল কোডেও আছে, আছে না? জি। সাক্ষ্য কাকে বলে? মৌখিক সাক্ষ্য, বিচার্য বা তদন্ত বিষয়ে সাক্ষীর বিবৃতি বা বর্ণনাই হচ্ছে মৌখিক সাক্ষ্য, ওরাল এভিডেন্স যেটা। দালিলিক সাক্ষ্য হচ্ছে উপস্থাপিত যে কোনো দলিল, সে দলিলটা কাগজের দলিল হতে পারে, মেটাল হতে পারে, পাথরের কোনো দলিল হতে পারে, তাই না? যে কোনো আলামত, জি। বা একটা চাকু, এটা মেটাল এবং পেছনে হয়তো বা কি আছে, প্লাস্টিক, এটাও কিন্তু এক প্রকার দলিল, কারণ জি। এটা দিয়ে কি করা হয়েছে, মার্ডার করা হয়েছে, তাহলে অপকর্ম করা হয়েছে, তাহলে মার্ডার করা মার্ডার হয়েছে, হয়েছে। এটা কি একটা ভাগ দলিল। এটা কিন্তু, দলিল। এটা কিন্তু ডকুমেন্টারি এভিডেন্স। একটা চাকু বা একটা পিস্তল এটা একটা ডকুমেন্টারি এভিডেন্স, কারণ এটা তো ডকুমেন্ট, ফিজিক্যাল এর মানে এন্টিটি আছে। আরেকটা কি সাক্ষ্য, এই যে ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য, এই ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্যর যত উদাহরণগুলো আছে মনে রাখবেন। যদি প্রশ্ন আছে কোনটি ফরেনসিক সাক্ষ্য বা কোনটি ফিজিক্যাল এভিডেন্স, সেক্ষেত্রে এগুলো কি, রক্ত বা ব্লাড, সিমেন, চুল, চুলও কি ফরেনসিক, চুলের পরীক্ষা করা হয় ডিএনএর জন্য। জি। জি। সকল দৈহিক বস্তু, দেহে যা যা কিছু থাকে, অঙ্গ বা অঙ্গের কোনো অংশ, যেমন একটা পুরো হাত এটা একটা অঙ্গ বা অঙ্গের কোনো একটা অংশ সেটাও। ডিএনএ, আঙ্গুলের ছাপ, হাতের ছাপ, হাতের ছাপ আর আঙ্গুলের ছাপের মধ্যে পার্থক্য কি? আঙ্গুলের ছাপ মানে একটা আঙ্গুলের ছাপ, আর হাতের ছাপ মানে পাঁচটা পুরো হাতের ছাপ, হ্যাঁ। জি। এই হাতের ছাপের ইংরেজি হচ্ছে পাম ইমপ্রেশন, আর আঙ্গুলের ছাপের ইংলিশ হচ্ছে থাম্ব ইমপ্রেশন, হ্যাঁ। আচ্ছা। আইরিশ, আইরিশ কি চোখের যে আইরিশ সেটা। জি। 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 পায়ের ছাপ, খালি পায়ে থাক আর জুতা বা বুট পরে থাক, সেটা ছাপ। অথবা যে কোনো বস্তু বা যে কোনো বস্তু, কোন বস্তু, যা অপরাধী ও ভিকটিমের মধ্যে সংযোগ প্রতিষ্ঠার মাধ্যমে কোনো বিচার্য বিষয় প্রমাণে সহায়তা করবে, সবগুলোই কি ফিজিক্যাল এভিডেন্স। এই যে হলুদ হাইলাইট করলাম খুবই গুরুত্বপূর্ণ, হলুদ হাইলাইটের আগে সবগুলো উদাহরণ, আর হলুদ হাইলাইটের সংজ্ঞাটা দিচ্ছি কি, যা, যে কোনো বস্তু যেটা অপরাধ, অপরাধী ও ভিকটিম, তাহলে কয়টা বিষয়, তিনটা। জি। তাহলে একটা অপরাধ হয়েছে, অপরাধ না হলে তার মামলা হবে না। জি। একটা ঘটনা ঘটছে যেটা অপরাধমূলক ঘটনা, যেটা প্রচলিত আইনে অপরাধ হিসাবে নিষিদ্ধ, এবং যা করলে সেটা শাস্তির বিধান আছে, সেটাই কি অপরাধ। শাস্তির বিধান না থাকলে সেটা অপরাধ না। জি। অপরাধী মানে যে অফেন্ডার, রং জি। ডুয়ার, অফেন্ডার, রং ডুয়ার, অ্যাকিউজড, সবগুলোর বাংলায় হচ্ছে অপরাধী। ও ভিকটিম মানে যার বিরুদ্ধে অপরাধ করা হয়েছে সেই তো ভিকটিম, তাই না? জি। ভিকটিম বললে ভালো বুঝতে পারি, তাই ভিকটিম শব্দটা লিখেছে। এর বাংলা কি, ভুক্তভোগী। বাংলা কি, জি। ভুক্তভোগী। ভুক্তভোগী বা সাফারার, সাধারণ ইংলিশ কি, সাফারার, সাফার। বা ক্ষতিগ্রস্ত পক্ষ, যেটাই বলি না কেন, জি। ভিকটিম বলে জি। সবই চলে আসে। তো
এই তিনটা জিনিসের মধ্যে কানেকশন তৈরি করতে সহযোগিতা করবে, দ্যাট ইজ ফরেনসিক এভিডেন্স। ওকে। জি। এরপরে হচ্ছে একটা মামলা তিনটা পরিণতি হতে পারে। একটা মামলার কয়টা পরিণতি হতে পারে? তিনটা পরিণতি তিনটা। হতে পারে। ক্রিমিনাল মামলার ক্ষেত্রে যদি মামলা প্রমাণিত হয়, প্রুভড, মামলা যদি প্রমাণিত হয় তাহলে কি হবে? প্রুভড, গুড। মানে মামলা প্রমাণিত হলো। তাহলে বিচার্য বিষয়ের অস্তিত্ব আছে বলে নিশ্চিত বিশ্বাস হয়। কার বিশ্বাস হয়? আদালতের। জি। অথবা বিচার্য বিষয়ের অস্তিত্ব এতই সম্ভব হয়ে ওঠে যে একজন বিচক্ষণ ব্যক্তির তাতে বিশ্বাস জন্মে। আদালত নিশ্চয় একজন বিচক্ষণ ব্যক্তি, তাই না? জি। একজন ইডিয়ট বা একজন ইনসান ব্যক্তিকে তো আর বিচারকের আসনে বসানো হয়নি। তাহলে একজন না। বিচক্ষণ বা লার্নেড পার্সনকে বসানো হয়েছে। তার মানে তার কাছে মনে হচ্ছে না এটা খুবই সম্ভব যে হ্যাঁ এই ব্যক্তি অপরাধটা করেছে, এই ঘটনাটা ঘটিয়েছে। তাহলে এটা প্রুফ, মানে মামলা প্রমাণিত। এই ক্ষেত্রে আসামির কি হবে? সাজা হবে। কম জি। বেশি কি হবে? সাজা শাস্তি হবে, হবে। কনভিকশন হবে। এরপরে হচ্ছে মিথ্যা প্রমাণিত বা ভুল বলে প্রমাণিত, মানে ডিসপ্রুভড। ডিসপ্রুভড এক্ষেত্রে বিচার্য বিষয়ের অস্তিত্বহীনতা বিষয়ে বিচারকের মনে নিশ্চিত বিশ্বাস জন্মে। না, এই কাজ হয়নি, হয় ঘটনায় ঘটেনি বা ঘটনা ঘটে থাকলে এই ব্যক্তি দ্বারা ঘটেনি, তার মানে আসামি নির্দোষ। এতই সম্ভব উঠে এতই সম্ভব হয়ে উঠে যে একজন বিচক্ষণ ব্যক্তি বিশ্বাস করে যে এই ধরনের ঘটনা ঘটেনি। বুঝতে পেরেছেন? জি। জি। এক্ষেত্রে আসামি কি হবে? খালাস পাবে, বেকসুর খালাস হবে। এই ক্ষেত্রে বাদীর আবার কি হতে পারে? বাদের আবার উল্টা জরিমানা হবে। উল্টা জরিমানা হতে পারে। কত ধারায়? 250 সিআরপিসি। জি। বুঝতে পারলেন? জি। আর আরেকটা হচ্ছে অপ্রমাণিত বা প্রমাণিত নয়, যেটাকে নট প্রুভড। তাহলে তিনটা: প্রুভ, ডিসপ্রুভ, নট প্রুভড। তিনটা বিষয়। নট প্রুভড আবার কি? প্রমাণিত হয়নি, আবার মিথ্যাও প্রমাণিত হয়নি, মানে দুইটার মাঝখানে। জি। বুঝতে পেরেছেন? মানে ভুল বলে প্রমাণিতও হয়নি। তার মানে মামলা সত্য না মিথ্যা বোঝা যাচ্ছে না। এটা ব্যর্থতা কার? প্রসিকিউশন বা বাদী পক্ষের ব্যর্থতা। বাদী মামলা করলো কিন্তু মামলা কি করতে পারলো না? প্রমাণ করতে প্রমাণ করতে পারলো না। পারবেন। এই ক্ষেত্রে বাদীর সাজা হবে না, আসামিরও সাজা হবে না। তার মানে এই মামলায় ডাউট তৈরি হয়েছে, তাই না? জি। এই ডাউটের সুবিধা কে নিবে? আসামি। আশা নেবে, আসামি খালাস পাবে। তার মানে জি। প্রথম ক্ষেত্রে যেটা অরেঞ্জ হাইলাইটেড, আসামি সাজা পাবে, এর নিচে লিখতে লিখতে পাবেন যে সাজা, আর পরে দুইটাতে জি। আসামি খালাস। এই বাম পাশে এখানে লিখেন এই ঘরের মধ্যে সাজা, খালাস, খালাস। ওকে। জি। তার মানে তিনটা পরিস্থিতির দুইটাতে আসামি খালাস হচ্ছে আর একটাতে আসামি সাজা পাচ্ছে। ধারা 4। এতক্ষণ আমরা কত ধারা পড়লাম? তিন। 3 ধারা পড়লাম। 3 ধারাতে 3 ধারার বিষয়বস্তু কি? ইন্টারপ্রিটেশন ক্লজ, ডেফিনেশন না, ব্যাখ্যা। জি। ব্যাখ্যা। ধারা 4, ধরে নেওয়া বা অনুমান করতে পারা। একটু আগেই আমি পরিচিতি অংশে বলে দিয়েছি তিনটা প্রিজাম্পশন, ঠিক আছে? সেখানে বুঝিয়ে দিয়েছি, এটা পড়লে বুঝতে পারবেন। এটা আবার একটু সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায় 5 থেকে 55, এটা প্রাসঙ্গিকতা, রেলিভেন্সি আলোচনা করব, ঠিক আছে? জি। 5 হচ্ছে বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। আমরা লিমিটেশন অ্যাক্ট পড়েছিলাম। লিমিটেশন একটা হচ্ছে ব্যাকবোন বা মেন ফোকাসড সেকশন, হচ্ছে সেকশন 3। লিমিটেশন অ্যাক্টের মেন সেকশন কি? সেকশন 3। জি। সেকশন 3 হচ্ছে লিমিটেশন অ্যাক্টের মূল বক্তব্য প্রকাশ করে। লিমিটেশন অ্যাক্টের সেকশন 3 বক্তব্য কি? আমাদের মেয়াদ আমাদি অন্তে। যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে মামলা করলে সেটা কি হবে? খারিজ হয়ে যাবে, তাই না? খারিজ। জি। এটা হচ্ছে মূল বক্তব্য। এই 3 ধারা যদি না থাকতো লিমিটেশন অ্যাক্টের কোনো ভ্যালুই থাকতো না, থাকতো? না। তার মানে 3 ধারার উদ্দেশ্য সফল করার জন্য কিন্তু তামাদি আইনের অন্যান্য ধারাগুলো এবং অনুচ্ছেদগুলো এসেছে। তার 3 ধারাই মেন ধারা। সাক্ষ্য আইনের 5 ধারা হচ্ছে মেন ধারা, ব্যাকবোন অব দ্য এভিডেন্স অ্যাক্ট। কিভাবে?
বলা হচ্ছে বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। আদালতে একজন অ্যাডভোকেট 5 ধারার ওপর ভিত্তি করে কথা বলতে পারবে। বিচার্য বিষয় মানে যে বিষয়ে মামলা হয়েছে সেটা, এবং ওই বিচার্য বিষয়ের সাথে কানেক্টেড লোকজন কি, যেমন বরের দাওয়াত খেতে যেতে পারে বিয়ের বরের সাথে, এবং কনের জি সম্পর্কিত এরা। এর বাইরে কেউ দাওয়াত খেতে গেলে ওই যে ধরবে, আপনি কোন পক্ষের লোক বলেন, আমরা অনেক সময় ভিডিওতে মিম দেখি তাই না, ফানি ভিডিও জি দেখি, দেখেছি। কোন পক্ষের লোক বলেন? তা আমরা আমরা থ্রি ইডিয়ট আমরা দেখেছি আমরা স্যার। কর্তৃপক্ষ নাকি থ্রি ইডিয়টের মতন? জি জি তা আমরা সায়েন্সের তরফ থেকে আসছি, থ্রি ইডিয়টের বক্তব্য তো এখানে জি কোনো না কোনো পক্ষের হতে হবে। যদি কোনো পক্ষের প্রমাণ করতে না পারেন তাহলে আপনাকে কি হতে হবে, আপনাকে খেতে দেওয়া হবে না। আর মামলা আদালতে দাঁড়িয়ে বিচার্য বিষয় মানে ফ্যাক্ট ইন ইস্যু অর রিলেভেন্ট ফ্যাক্ট, এই দুইটা বিষয়ের বাইরে কথা বলতে লাগলে আপনাকে বলে আপনি তো কি পড়ে আসছেন, আইনই জানেন না। মানে সাধারণ মানুষ এবং একজন অ্যাডভোকেটের মধ্যে পার্থক্যই তৈরি করবে সাক্ষ্য আইনের 5 ধারা। বুঝতে পারলাম? জি জি এছাড়া অন্য বা অপ্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না, তার মানে আপনি কথাই বলতে পারবেন না আদালতে। সাক্ষ্যদান জি ও প্রাসঙ্গিকতা বিষয়ে নীতি নির্দেশক ধারা হচ্ছে 5 ধারা, যেটা আমি একটু আগে বলে দিলাম, নীতি নির্দেশক ধারা 5 ধারা। এই নীতি আদালতের জন্য বাধ্যতামূলক, শুধু অ্যাডভোকেটদের জন্য বা মক্কেলদের জন্য বাধ্যতামূলক না, আদালতের জন্য বাধ্যতামূলক। মানে আদালতও কিন্তু এর বাইরে কোনো পক্ষকে কি করবে না, সাক্ষ্য দিতে দিবে না। তাহলে কি জি আদালতের সময় নষ্ট হবে, অহেতুক মানে অপ্রাসঙ্গিক বিষয় চলে এসে মামলা রায় প্রদানে সমস্যা হবে, আদালত ফোকাসের বাইরে চলে যাবে। জি জি ধারা 6, যে সকল বিষয় একই কার্যের অংশ সেগুলোর প্রাসঙ্গিকতা, এগুলোকে বলো ইংরেজি, এটা হচ্ছে আপনার ল্যাটিন টার্ম রেস গ্যাস্টে, হ্যাঁ, বা রেস গ্যাস্টাইজ যেটাই বলেন না কেন, এটা ল্যাটিন টার্ম। রেস জুডিকাটাল, রেস সাবজুডিস আছে না, জি জি এখানে 6 ধারায় রেস গ্যাস্টে, রেস গ্যাস্টে মানে যে সকল বিষয় একই কার্যের অংশ, মানে গ্রুপ অফ বা চেন অফ অকারেন্স, একসাথে একটা অপরাধ তৈরি করে। আমরা পেনাল কোডে এরকম অনেক উদাহরণ দেখেছি, একজন বিষ কিনতে টাকা দিল, একজন বিষ কিনে এনে আনলো এবং আরেকজনকে দিল, সে আবার বিষ প্রয়োগ করলো। তাহলে জি সবগুলো মিলে একটা আউটপুট কি আসলে, একজন ব্যক্তিকে বিষ প্রয়োগে হত্যা করা হলো, তাই না? জি সরাসরি বিচার্য বিষয় নয়, কিন্তু বিচার্য বিষয় সম্পর্কিত কার্য, ঘটনার অংশ, একই বিষয়ে একই স্থানে অথবা ভিন্ন বিষয়ে ভিন্ন স্থানে সংঘটিত হলেও প্রাসঙ্গিক হতে পারে। ঘটনা রাজশাহীতে, কিন্তু বিষ নিয়ে আসা হয়েছে ঢাকা থেকে কিনে বা বিদেশ থেকে ইম্পোর্টেড করা হয়েছে। এখন একজন ব্যক্তি বিদেশ থেকে একটা বিষ ইম্পোর্টেড মানে আমদানি করেছে, তা করতে পারে, তার যদি কি থাকে, লাইসেন্স অনুমোদন থাকে। থাকে, লাইসেন্স থাকে, সে বিষ আমদানি জি করতে পারে। বিষ আমদানির সাথে ঘটনার কি সম্পর্ক? যদি এটা প্রমাণ করা যায় যে বিষ আমদানি করেছে ওই বিষ প্রয়োগ করেই হত্যা করা হয়েছে, তাহলে এটা প্রাসঙ্গিক হবে। আর এক বিষ জি দিয়ে হত্যা করা হয়েছে, অন্য বিষ আমদানি করছে, তাহলে কি আর প্রাসঙ্গিক হবে? না হবে না। বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার। 7, যে সকল বিষয় বিচার্য বিষয়ের উপলক্ষ, কারণ বা ফল, কজ অর ইফেক্ট। কজ ইফেক্ট আমরা যখন কলেজে, আমি 2005 সালে ইন্টারমিডিয়েট দিয়েছি, 2003 সালে এসেছি, ওই সময় আমাদের ইংরেজি সিলেবাসে কজ অ্যান্ড ইফেক্ট থাকতো। মানে একটা টেবিল থাকতো, কোনটা কজ কোনটা ইফেক্ট, কিছু শূন্যস্থান থাকতো, এগুলো পূরণ করতে হয়। হ্যাঁ, মানে একটা ঘটনা আর একটা ইফেক্ট। বুঝতে পেরেছেন? এই যে আমি জি কথা বলার চেষ্টা করছি, আমার মুখ নড়ছে, ভিতরে শব্দ তৈরি হচ্ছে, সেটাই তো আউটপুট বের হচ্ছে, তাই না? জি এখন যদি আমি মুখ বন্ধ করে থাকি তাহলে শব্দ তৈরি হবে? না কথা তৈরি হবে না। শব্দ হয়তো বা মুখ বন্ধ করে করা যাবে, কিন্তু ভাষা সেটা না। আসলে কথা হবে না কথায়। না, কথা হবে না, তাহলে আমি কথা বলছি, সেটা কজ তৈরি হচ্ছে। এবং আমি হেডফোনটা যদি দূরে রাখি, হেডফোনটা দূরে রাখি বা হেডফোনটা যদি আমি বের করে রাখি, অথবা এখানে আমি নিজেকে যদি মিউট করে রাখি, হ্যাঁ, কোনো কাজে জি যদি আমি এই যে অনেক সময় 2-3 সেকেন্ডের জন্য মিউট করে রাখি, জি ইনকে যদি আমি মিউট করি তাহলে কি আর কথা যাবে? না আপনি এখন কি আছেন,
আনমিউট অবস্থায় আছেন, তাই আপনার কথা সবাই শুনতে পাচ্ছে, তাই না? জি। তাহলে আপনি আনমিউট করেছেন বলে সব আপনার কথা লাইভে আসছে। তাহলে আনমিউটটা হচ্ছে কজ, আর কথা যে আসছে এটা কি ইফেক্ট, তাই না? এখন মনে করেন কেউ যদি গুলি করে এবং গুলিটা কাউকে লেগে সে যদি মারা যায়, তাহলে গুলি করাটা কজ আর মৃত্যুটা কি এফেক্ট, তাই না? জি। বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সরাসরি বা অন্যভাবে পরিবেশ বা সুযোগ সৃষ্টি করে, সেগুলো সবই কি প্রাসঙ্গিক। আমরা কি পড়ছি 5 থেকে 55 পর্যন্ত, প্রাসঙ্গিক না প্রাসঙ্গিক না, প্রাসঙ্গিক কি জি। অপ্রাসঙ্গিক, এই বিষয়ে কথা হবে শুধু, হ্যাঁ। জি। 8, উদ্দেশ্য, প্রস্তুতি এবং পূর্ববর্তী বা পরবর্তী আচরণ, মোটিভ, প্রিপারেশন অ্যান্ড কন্ডাক্ট। একজন একজন কি করেছে, ছুরিকাঘাতে আরেকজনে হত্যা করেছে, তাহলে ছুরিটাকে তাকে কিনতে হয়েছে, তাই না? এখন জি। ঘটনার 2 দিন আগে বাজার থেকে সে ছুরি কিনেছে, দোকানদার বলল হ্যাঁ আমি মিস্টার এক্স আমার কাছ থেকে এই ছুরিটা নিয়ে গেছে, আমি চিনতে পেরেছি, এটা হচ্ছে মার্ডার উইপন। তাহলে এটা কি, জি, এবং এটা হচ্ছে প্রিপারেশন। প্রিপারেশন, প্রিপারেশন। জি। এবং সে খুন করার পরে যখন যে ব্যক্তি মারা যায় সে মানে একটা চিৎকার দিয়েছিল, চিৎকারের পর মিস্টার এক্স ওই ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে চলে যাচ্ছিল এবং তার হাতে ওই একটা রক্তাক্ত ছুরি দেখা গেছে। দ্যাট ইজ কন্ডাক্ট, কন্ডাক্ট। পরবর্তী আচরণ। আর মোটিভটা কি, মোটিভটা হচ্ছে কি খুন করবে। কারণে, কি কারণে সে কাজটা করলো, হ্যাঁ। জি। তার মানে ঘটনার বিহাইন্ড দ্য, মানে তার অবজেক্টিভটা কি, মোটিভ আর অবজেক্টিভের মধ্যে যদি একটু পার্থক্য আছে, তো মানে ঘটনার পিছনের কারণ কি, এক কথায়, ঠিক আছে, কেন সে ঘটনাটা ঘটালো, সেটা হচ্ছে বিষয়। বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় উদ্ঘাটনের অভিপ্রায় বা উদ্যোগ যে ঘটনার মাধ্যমে সৃষ্টি তা প্রাসঙ্গিক। পূর্বে বা পরের আচরণ প্রাসঙ্গিক। পূর্বে ওই যে প্রস্তুতিমূলক যে আচরণগুলো ছিল সেটাও প্রাসঙ্গিক। পরবর্তীতে পালিয়ে গেল বা সে গাঢ়াকা দিয়েছে, সে কি হয়ে গেছে, এলাকা থেকে 10 দিন আগ থেকে সে যেদিন ঘটনা ঘটছে তার পরের দিন থেকে সে এলাকায় নাই, উধাও হয়ে গেছে, ফেরারি। ফেরার জি। হয়ে গেছে, মানে গা ঢাকা দেওয়া, আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, সেটাও কি প্রাসঙ্গিক, তাই না? জি। মামলায় বলতে পারবো যে আসামি স্যার ঘটনার পর থেকে এলাকায় 1 সপ্তাহ ছিল না, তার মানে ঘটনাটা প্রাসঙ্গিক, তাহলে আমি কানেক্ট করে জি। দিতে পারছি, তাই না? জি। কোন জি। ঘটনা, ওই এলাকা থেকে সে হারিয়ে থাকা, এটা প্রাসঙ্গিক। 10, অভিন্ন অভিপ্রায়। আমরা কোথায় পড়ি, পেনাল কোডের 34 পেনাল্টি। ধারায় আছে না, জি। কমন ইন্টেনশন, মত, অভিন্ন অভিপ্রায়, অভিপ্রায়ের আরেকটি বাংলা হচ্ছে মতলব, প্রসঙ্গে ষড়যন্ত্রকারীদের কথা বা যে কোনো কাজ, এটা প্রাসঙ্গিক। ইংরেজি হচ্ছে থিংস সেড অর ডান, বললো বা করলো, বাই কনস্পাইরেটর, মানে কনস্পাইরেসি যারা করে তারা কনস্পাইরেটর বা ষড়যন্ত্রকারী। ইন রেফারেন্স টু কমন ডিজাইন, এখানে কমন ইন্টেনশন না বলে কমন ডিজাইন বলা হচ্ছে, তবে 34 ধারা 10 ধারা একই কথা বলে। তাহলে মিনিমাম 2 জন লাগবে, 2 বা ততোধিক জি। ব্যক্তি অপরাধ করার ষড়যন্ত্র করলে তাদের যে কোনো একজনের কথা, কাজ বা লিখিত বিষয় ষড়যন্ত্রের অস্তিত্ব প্রমাণের জন্য প্রাসঙ্গিক হবে। কমন সেন্স দিয়ে যদি আমরা এটা চিন্তা করি তাহলে তো অবশ্যই প্রাসঙ্গিক, তাই না? জি। 11, এখনো ক্লাসে প্রবেশ করছে অনেকেই। যে সকল বিষয় অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো যে ক্ষেত্রে প্রাসঙ্গিক। 11 ধারে খুবই গুরুত্বপূর্ণ, এটাকে বলা হচ্ছে প্লিয়া অফ অ্যালিবি, অন্যত্র অবস্থান। এইটা আবার আমরা যখন 105 ধারা পড়বো তখন এই বিষয়টা আবার ওখানে রিপিট হবে, বার্ডেন অফ প্রুফের ক্ষেত্রে, হ্যাঁ। তবে মনে রাখবেন জি। প্লিয়া অফ অ্যালিবি বা অ্যালিবাই, যেটাই বলে না কোনো ল্যাটিন টার্ম, এটা হচ্ছে অন্যত্র থাকার অজুহাত। এখন বলা হচ্ছে যে একটা মার্ডার হয়েছে বা একটা চুরি হয়েছে, আসামি যাকে সন্দেহ করে ধরা হয়েছে সে দাবি করছে স্যার ওই ঘটনার দিন আমি ওই ঘটনাস্থলে ছিলামই না, জি। বরং আমি রাজশাহীতেই ছিলাম না, রাজশাহীর ঘটনা, আমি ঢাকায় ছিলাম বা দেশের বাইরে ছিলাম। সিনেমাতে দেখেন না এরকম টিকিট দিয়ে দেয়, হ্যাঁ, হ্যাঁ।
টিকিট দিয়ে দেয় বা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দিয়ে দেয় যে আমি অন্য জায়গায় ছিলাম, বা আমি পার্টি জি করছিলাম ওখানকার ভিডিও ফুটেজ দিয়ে দেয়, বা আমি ফেসবুকে লাইভ করছিলাম, এ দেখেন লাইভ আমার জি এত তারিখের, অন্যত্র ছিলাম আমি ঘটনার সময়। তাহলে বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ যদি হয়, অসঙ্গতিপূর্ণ কিভাবে? মনে করেন মামলা রাজশাহীতে হচ্ছে, রাজশাহীর একটা থানায় আন্ডারে বা রাজশাহীর একটা এলাকায় মানে ঘটনা ঘটছে, মার্ডার হয়েছে, রাজশাহীতে কি হচ্ছে? বিচার হচ্ছে। এখন জি আসামি এসে যদি বলে যে স্যার আমি ঢাকায় ছিলাম, তাহলে কোথায় রাজশাহী আর কোথায় ঢাকা? তাহলে এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে রাজশাহী নিয়ে কথা হোক, ঘটনাস্থল নিয়ে কথা হোক, এখন সে ঢাকার কথা বলছে, চিটাগং ছিলাম বলছে, বা সিলেট ছিলাম বলছে। তো এই যে রাজশাহীর বাইরে কোনো কথা যদি বলে, এটা অপ্রাসঙ্গিক মনে হবে না? অসঙ্গতিপূর্ণ কথা বলা হবে না? যে হ্যাঁ শুধুমাত্র জি রাজশাহী নিয়েই তো কথা হবে, ঘটনাস্থল নিয়ে কথা হবে, অন্য স্থান নিয়ে কেন কথা হবে? পৃথিবীতে কত স্থান আছে, তাই না? তাহলে জি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা প্রাসঙ্গিক নয়, কিন্তু ঘটনাস্থলে না থাকার জন্যে অন্য জায়গায় যে ছিল এটা প্রমাণ করতে পারলে সে ফেন্স পাবে না, আসামি? জি জি এটা আবার সে পেনাল কোডের যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা জি ব্যতিক্রম, সাধারণ ব্যতিক্রমের মধ্যে চলে যাবে তার ঘটনাটা, তো সে এটা দাবি করতে পারে। ঠিক আছে? জি অন্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত হয়ে স্বয়ং বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে তীব্রভাবে সম্ভব বা অসম্ভব যদি করে তোলে, সেক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হবে। অন্য অন্য জায়গায় ছিলাম স্যার, তার মানে ঘটনা যে আমার দ্বারা ঘটেনি, এটা এই অস্তিত্বহীনতাটাকে সম্ভব করে তুললো, তাই না? জি 14, যে সকল বিষয় মানসিক বা শারীরিক অবস্থা প্রকাশ করে সেগুলো প্রাসঙ্গিক। ফ্যাক্টস শোয়িং এক্সিস্টেন্স অফ স্টেট অফ মাইন্ড অর অফ বডি অর বডিলি ফিলিং, ওই সময় আমার মনের মধ্যে খুব রাগ হয়েছিল, রাগের মাথায় কাজটা করে ফেলছি, তাহলে এটা প্রাসঙ্গিক হবে না? স্টেট অফ মাইন্ড। জি হবে জি ইচ্ছা, জ্ঞান, সরল বিশ্বাস, অবহেলা, বেপরোয়া ভাব, ব্যক্তি বিশেষের প্রতি বিদ্বেষ, কল্যাণ কামনার মানসিক অবস্থা সবই কি প্রাসঙ্গিক? কল্যাণ কামনার মানসিক ইচ্ছা মানে আমি ডাক্তার, কল্যাণের জন্য চিকিৎসা করতে যে অপারেশন সাকসেসফুল হয়নি আর রোগী মারা গেছে, তাহলে কি এই যে কল্যাণ কামনার যে ইচ্ছা, সরল বিশ্বাস, তাহলে জি এটা প্রাসঙ্গিক না? জি ব্যতিক্রমের মধ্যে পড়বে তাই। বিচার্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত পূর্বের রায়, আচরণ, ইচ্ছা প্রাসঙ্গিক। মনে করেন যে একজন ব্যক্তি চুরির মামলায় অভিযুক্ত, তার তিনটা আরো পূর্বের মামলা ছিল, এই তিনটা মামলাতে পূর্বে তিনবার সে চুরির মামলাতেই সাজা ভোগ করেছে। তাহলে যদি তাকে প্রশ্ন করা হয় বা সে যদি সাফাই সাক্ষী না দেয়, প্রসিকিউশন পক্ষর সাক্ষীরা যদি বলে স্যার এই আসামি পূর্বেও তিনবার চুরির মামলার আসামি হয়ে সাজা ভোগ করেছে, এই নেন তার সার্টিফাইড কপি তিনটা মামলার, তাহলে পূর্বের রায়, আচরণ এগুলো কি প্রাসঙ্গিক? কেন প্রাসঙ্গিক? জি একই বিষয়ে তাই। জি এখন যদি আমি বলি যে স্যার যৌতুকের মামলা, যৌতুকের মামলা, এই পরিবারটাই স্যার যৌতুক চাই, এর বড় ভাইও স্যার যৌতুক মামলার আসামি হয়েছিল এবং সাজা ভোগ করেছে, এটা প্রাসঙ্গিক হবে কি হবে না বলেন? বড় ভাই না যৌতুক হবে না মামলার আসামি ছিল এবং সে সাজা ভোগ করেছে, সেক্ষেত্রে ছোট ভাইয়ের মামলায়, ছোট ভাইও কিন্তু যৌতুকের মামলায় আসামি হয়েছে। এখন বড় ভাই মামলার রায় ছোট ভাইয়ের মামলাতে ব্যবহার করা যাবে কিনা, প্রাসঙ্গিক কিনা বলেন? না স্যার হবে না স্যার প্রাসঙ্গিক না। কি কারণে? কারণ এটা সিভিল মামলা না যে এখানে ওই যে অধিকার বা একজনের লাইবিলিটি সম্পত্তি আর আরেকজনের উপরে যাবে, ক্রিমিনাল জি লাইবিলিটি যে অপরাধ করেছে শুধু তার জন্যই হবে। জি কারণ সে আগের স্ত্রী ছিল, ওই স্ত্রীর কাছেও সে যৌতুক চেয়েছিল, বা এই হ্যাঁ স্ত্রীর এটা সাথে তো যৌতুক চেয়েছিল, আগেও একটা মামলা ছিল, সেক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। বুঝতে পারলেন? জি জি অভ্যাস বা কোনো প্রবণতা অপ্রাসঙ্গিক বা অবাস্তব বা পাগলামি, এই ব্যক্তি একটু পাগলামি করে, তার মানে এই খুন করেছে, এটা অপ্রাসঙ্গিক। পাগলামি করে বলে সে খুন করেছে, এটা মেনে নেওয়া যায় না। বুঝতে পেরেছেন? জি জি সে পাগলামি করার অভ্যাস আছে, সে মাঝে মধ্যে পিস্তল নিয়ে কি ঘোরাফেরা করে,
এখন তার যদি লাইসেন্স পিস্তল থাকে সে ঘোরাফেরা করতে পারে, তাই না? জি। তার প্রবণতা এরকম, সেটা অপ্রাসঙ্গিক। সে ক্রিমিনাল মামলা যদি না ঘটে, ঘটনা না ঘটলে আপনি আগে মামলা করতে পারবেন না। যে স্যার আমি যদি তাকে মামলা না দিই তাহলে সে 1 মাস, যদি এরকম মামলা দেয় স্যার এই ব্যক্তি 1 মাস পরে আমাকে খুন করবে, হ্যাঁ আমার মনে হচ্ছে, এটা নিয়ে কোনো মামলা হবে না। সে যদি হুমকি দিয়ে থাকে সেক্ষেত্রে ভিন্ন জিনিস, তাই না? জি। তার মানে কোনো ঘটনা ঘটেনি, কজ অফ অ্যাকশন তৈরি হয়নি, এই বিষয়ে কোনো মামলা হবে না। তার প্রবণতা এরকম, আমার মনে হচ্ছে স্যার সে আমাকে মেরে ফেলবে, আমার বাড়ির আশপাশে সে ঘোরাফেরা করছে, এটা নিয়ে মামলা হবে না। প্রয়োজনে সুরক্ষার জন্য আপনি বড় জোর জিডি করতে পারেন, তাই না? জি। 17, 17টা গুরুত্বপূর্ণ সেকশন সিভিল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। বলা হচ্ছে স্বীকৃতি, স্বীকৃতির ইংরেজি কি? অ্যাডমিশন। এর সংজ্ঞা, অ্যাডমিশন বলতে স্বীকৃতি মানে কোনো পক্ষ কোনো কিছু স্বীকার করে নিল, কোনো পক্ষ কোনো কিছু স্বীকার স্বীকার করে করবো। নিল, ঠিক আছে? যদি স্বীকার করে নেয় তাহলে সেটাও কি? প্রাসঙ্গিক। একটু পড়ে নেবেন তাহলে হবে। এতটুকু মনে রাখেন, কোনো পক্ষ যদি কোনো কিছু স্বীকার করে, এখন সিভিল মামলার ক্ষেত্রে কিন্তু এই সেকশনগুলো প্রযোজ্য। অ্যাডমিশন শুধুমাত্র সিভিল মামলার ক্ষেত্রে বিশেষ করে প্রযোজ্য, ক্রিমিনাল মামলায় প্রযোজ্য কিন্তু আংশিক। এবং স্বীক- সিভিল এর আদেশে পড়েছিলাম অ্যাডমিশন। হ্যাঁ, স্বীকৃতি মোকদ্দমার পক্ষ বা এজেন্ট কর্তৃক, মোকদ্দমার পক্ষ বাদী বা বিবাদী স্বীকার করতে পারে, অথবা তার যদি কোনো এজেন্ট থাকে, কোনো কর্পোরেট যদি কোনো প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে তার এজেন্টরা কাজ করতে পারে, তারাও যদি স্বীকার করে তাহলে বাদী স্বীকার করেছে মর্মে ধরে নিতে হবে। অথবা কেউ যদি একজন আরেকজনকে পাওয়ার দিয়ে দেয়, পাওয়ার অফ অ্যাটর্নি বলে, যে আমার মামলায় আমি বাদী হিসেবে কন্টেস্ট করতে পারছি না, আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিলাম, আমার মামলা অমুক ব্যক্তি কি করবে? কন্টেস্ট করবে এই মামলায়। সেক্ষেত্রে তার স্বীকৃতি বাদীর স্বীকৃতি হিসেবে গণ্য হবে, ঠিক আছে? আবার অপরদিকে ভাইস ভার্সা, মানে বিবাদীর ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট হতে, হ্যাঁ। আজকে সাক্ষ্য আইন খুবই গুরুত্বপূর্ণ সেকশন পড়ছি। 19 বলা হচ্ছে মোকদ্দমার পক্ষের সাথে যার অবশ্যই সম্পর্ক প্রমাণ করতে হবে সেই সকল ব্যক্তির স্বীকৃতি, মানে থার্ড পার্সন। এখন একজন ব্যক্তি স্বীকৃতি দিচ্ছে, আমি বলছি যে স্যার এই মামলায় রহিম স্বীকৃতি দিয়েছে। এখন বাদী যদি এসে বলে যে রহিমকে তো আমি চিনি না, এখন বিবাদী এসে যদি রহিমের সাথে বাদীর সম্পর্ক প্রমাণ করতে পারে তাহলে সেটা কি হবে? প্রাসঙ্গিক, না হলে প্রাসঙ্গিক নয়। বুঝতে পারলেন? জি স্যার। এখন একটা থার্ড পার্সনের স্বীকৃতি আমি দেখাচ্ছি আদালতে, স্যার এই দেখেন রহিম স্বীকার করেছে এটা। আর বাদী যদি অস্বীকার করে সেটা আমাকে আবার কিন্তু প্রমাণ করে দিতে হবে বাদীর সাথে রহিমের কি সম্পর্ক। ক্লিয়ার হলো বিষয়টা? জি জি। সম্পর্ক থাকলে সেটা প্রাসঙ্গিক, সম্পর্ক না থাকলে সেটা অপ্রাসঙ্গিক। আমরা কি অপ্রাসঙ্গিক। পড়ছি 5 থেকে 55, প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক এইটা। জি। এখন যদি প্রমাণ করতে না পারেন তাহলে ওই তৃতীয় পক্ষের স্বীকৃতি অ্যাডমিট হবে না, মানে অ্যাডমিশনের মধ্যে আসবে না, ওটা বাতিল হয়ে যাবে, মামলার জি। সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। 20, মোকদ্দমার পক্ষ কর্তৃক ব্যক্তরূপে উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি, অর্থাৎ এখানেও তৃতীয় পক্ষ। এখন মোকদ্দমার বাদী বা বিবাদী এসে বলে যে অমুক ব্যক্তি যা স্বীকার করেছে সেটা আমি আমার স্বীকৃতি হিসেবে গণ্য। তার মানে এখানে নিজেরা স্বীকার করে নিচ্ছে আগে। জি। যেমন মনে করেন একটা বাদী একটা মামলায় নিজে এখন কি এফিডেভিট যোগে তার জবানবন্দি দিচ্ছে, কিন্তু আমরা কি করি? একটা দখলি সাক্ষী দিই। দখলি সাক্ষী কি? এই সম্পত্তিতে কি কি আছে, কার দখলে আছে, বাদীর দখলে আছে, এটা বাদীর পক্ষের একজন দখলি সাক্ষী আমরা দিই। দখলি সাক্ষী এসে বলে এই সম্পত্তিতে কি আছে, কার দখলে আছে, এগুলো বলে, অপর জি। পক্ষ আবার জেরা করে। আবার বিবাদী এসে আবার একজন দখলি সাক্ষী নিয়ে আসে, যেটা নিরপেক্ষ সাক্ষী, মামলার বাদী বা বিবাদী কেউ না। এখন আমার বাদী একজন দখলি সাক্ষীর সাক্ষী দিল, এখন এই দখলি সাক্ষীটাকে কে নিয়ে এসেছে? বাদী নিয়ে আসছে, আনেনি? জি। জি। বাদী যদি একজন হয় বা একাধিক জন হয়, 10টা বাদী, 10 জনেরই তো সম্মতি আছে যে এই মিস্টার রহিমকে এই মামলায় দখলি সাক্ষী দিলে মিস্টার রহিম যা বলবে সেটা এভিডেন্সের অংশ হবে, ওরাল এভিডেন্স। এটা হচ্ছে 20 ধারা অনুসারে স্বীকৃতি। এখন তাকে জেরায় প্রশ্ন করা হচ্ছে যে বলেন তো এই সম্পত্তির পশ্চিম দিকে কার সম্পত্তি আছে? সে বলছে বিবাদীর সম্পত্তি। তাহলে এই কথাটা জেরায় চলে আসলো, তাহলে এইটা বিবাদীর বাদী পক্ষের ব্যক্তরূপে উল্লিখিত ব্যক্তি, মানে আমি সাক্ষী দিতে একজন ব্যক্তিকে নিয়ে আসছি, থার্ড পার্সন, মামলা নিরপেক্ষ ব্যক্তি,
সে যেটা স্বীকার করলো সেটা স্বীকার। এখন সে যদি আমার পক্ষেও কোনো কিছু স্বীকার করে তাও আমার পক্ষে আসে, ভুল করে সে যদি বিবাদীর পক্ষে কোনো কিছু বলে ফেলে সেটাও কি স্বীকৃতি হিসাবে গণ্য হবে। তার মানে এটা কি অ্যাডমিটেড ফ্যাক্ট, মানে প্রাসঙ্গিক বিষয়। ক্লিয়ার হলো বিষয়টা? জি জি ধারা 21, যে ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষে স্বীকার করা হয়েছে তার বিরুদ্ধে স্বীকৃতি প্রমাণ। স্বীকৃতিসমূহ প্রাসঙ্গিক এবং তা প্রদানকারীর বিরুদ্ধে প্রমাণ করা যেতে পারে, এটি সাধারণ নীতি। মনে করেন আমি আদালতে দাঁড়িয়ে বলছি যে হ্যাঁ মিস্টার রহিম আমার কাছে 10,000 টাকা পাবে, এটা কে স্বীকার করছে? আমি স্বীকার করছি। তাহলে এটা আমার বিরুদ্ধে যাবে না আমি কথা বললে? জি এখন মনে করেন আমার স্টুডেন্টদের মধ্যে কেউ এমসিকিউ কোর্স ফি 6,000 টাকা, কেউ 6,000 টাকা পরিশোধ করেছে, আবার অনেকের আবার কিন্তু পরিশোধ নাই। আমি খুব দ্রুতই কি করব, পরিশোধের জন্য নোটিশ দিব। তো আচ্ছা এখন যে যে বলবে যে স্যার হ্যাঁ আপনি 3,000 টাকা পাবেন, তাহলে যে স্টুডেন্ট স্বীকার করলো যে স্যার আপনি 3,000 টাকা পাবেন, তাহলে সেই 3,000 টাকার জন্য আমার প্রতি কি দায়বদ্ধ হয়ে আছে। তাহলে জি জি এই এই দায়বদ্ধতা এই থাকবে। স্টেটমেন্টটা তার বিরুদ্ধে যাবে না? তার মানে এই জি কথাটা বলার কারণে সে আমাকে 3,000 টাকা দিতে বাধ্য, তাই না? জি আমি উদাহরণ দিয়ে বোঝাই দিলাম, বুঝতে তো পারলেন? তার মানে যে স্বীকার করবে ওই স্বীকৃতিটা সাধারণত তার বিরুদ্ধেই যায়, তাই না? জি এখন যদি আমি দাবি করি যে ভাই আমি তো আপনার কাছ থেকে 3,000 টাকা পাবো, তার এটা হচ্ছে দাবি, এটা স্বীকৃতি নয়। আমি যেটা দাবি করছি সেটা দাবি, ক্লেম। আর স্বীকৃতি মানে যেটা আমি নিজের যার বিরুদ্ধে বিরুদ্ধে আপনি দাবি বলছি। করছেন সে যদি স্বীকার করে। হ্যাঁ, হ্যাঁ, যে স্বীকার করে নিচ্ছে সেটা স্বীকৃতি, আর যেটা আমি দাবি করছি সেটা ক্লেম। ক্লিয়ার হলো বিষয়টা? জি পড়ে নেবেন তাহলে আরো ক্লিয়ার হবে। সাক্ষ্য আইনের ধারা 22, দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক হবে, when oral admission as to contents of documents are relevant। সাধারণভাবে দলিলের বিবরণ মৌখিক স্বীকৃতি দ্বারা প্রমাণ করা যায় না, মানে দলিলের মধ্যে কি আছে সেটা দলিল দিয়ে প্রমাণ করতে হবে। মনে করেন জি চেক একটা দলিল, চেকে 10 লক্ষ টাকা লেখা আছে না 1 লক্ষ টাকা লেখা আছে, সেটা চেকটা দেখিয়েই ডকুমেন্টটা সাবমিট করেই প্রমাণ করতে হবে। এখন ডকুমেন্টটা নাই, এখন যদি আমি বলি যে চেকে 10 লক্ষ টাকা লেখা ছিল, অপরপক্ষ তো অস্বীকার করতে পারে না এত লেখা ছিল না, তাই না? জি তার মানে দলিলের যে কন্টেন্ট বা দলিলের যে বিষয়বস্তু সেইটা কিন্তু ওই দলিলটা দিয়েই প্রমাণ করার সাধারণ নিয়ম। বলছে দলিলের বিবরণ বা দলিলটি পেশ করলেই প্রমাণ করতে হয়, যেটা আমি বলছি যে দলিলের বিবরণ বা দলিলটি পেশ করেই প্রমাণ করতে হয় দলিলের ভিতরে কি লেখা আছে। যদি চেকের কথা বলি, তারিখ, সাইন, কার নাম ইস্যু করা হয়েছে, অ্যাকাউন্ট নাম্বার, সব কিছুই দলিলটা দেখলেই তো বোঝা যাবে। এখন মুখে বললে হবে না, তাই না? জি তবে দলিলের প্রকৃতি, অর্থাৎ দলিলটা জাল না খাঁটি, মানে আসল না নকল, এই সম্পর্কে মৌখিক বিবৃতি প্রাসঙ্গিক হবে। বোঝা গেল বিষয়টা? জি 23, দেওয়ানি মোকদ্দমায় স্বীকৃতি যখন প্রাসঙ্গিক, অ্যাডমিশন ইন সিভিল কেসেস হোয়েন রেলিভেন্ট। সুস্পষ্ট শর্তাধীনে যদি করা হয় তাহলে সিভিল মামলায় প্রাসঙ্গিক হবে স্বীকৃতি, তা সম্পর্কে সাক্ষ্যদান করা হবে না। সুস্পষ্ট শর্তাধীনে করা হলে তা সম্পর্কে সাক্ষ্যদান করা হবে না, এটিকে একটি চুক্তি বলে আদালত অনুমান করলে তা প্রাসঙ্গিক হবে না। সুস্পষ্ট শর্তাধীনে করা হলে তা সম্পর্কে সাক্ষ্যদান করা হবে না, তার মানে একটা যদি স্বীকৃতি একজন স্বীকার করছে, এই স্বীকারের পেছনে যদি আবার কিছু কন্ডিশন জুড়ে দেয়, যে আমি এই কন্ডিশনে তো এটা স্বীকার করেছিলাম, যেহেতু এই কাজটি হয়নি আমি আর এই স্বীকৃতিটাকে আমি আর কি করতে চাচ্ছি না, স্বীকৃতি হিসাবে আর আমি স্বীকার করছি না। তার মানে জি স্বীকৃতি কখনো কন্ডিশনাল হবে না। বুঝতে পারলেন? জি মানে জি সুস্পষ্ট শর্তাধীনে করা হলে ওই সম্পর্কে সাক্ষ্য প্রদান করা হবে না, তার মানে আদালত সেটা অ্যাডমিট করবে না। জি এটিকে একটি চুক্তি বলে আদালত অনুমান করলে তা প্রাসঙ্গিক হবে না। তাহলে চুক্তি যদি হয় তাহলে সেটা চুক্তি আইন অনুসারে অথবা এসআর অ্যাক্ট অনুসারে, এসআর অ্যাক্টের 12 ধারা থেকে 30 ধারায় সে সে বিষয়ে যাবে, সেক্ষেত্রে স্বীকৃতি হিসাবে সেটার কাজ করবে না।
চুক্তি, সেটা চুক্তি হিসেবেই, চুক্তি ভঙ্গ করলে চুক্তি ভঙ্গের জন্য চুক্তি প্রবলের মামলা করা যাবে। ঠিক আছে। জি। সুস্পষ্ট শর্তাৎ শর্ত থাকে কিসে? চুক্তির মধ্যে শর্ত থাকে না সুস্পষ্ট? যে চুক্তি হচ্ছে শর্ত, মানে শর্তই চুক্তি। হ্যাঁ, শর্ত শর্ত থাকলে থাকবে সেখানে চুক্তির অবশ্যই। মধ্যে, তাই জি। এখানে যদি চুক্তি হয়ে থাকে তাহলে সেটা স্বীকৃতির বিষয়বস্তু নয়। বুঝতে জি। পেরেছেন? জি। ব্যাখ্যা হচ্ছে ধারা 126 মতে, 126টা হচ্ছে কোন আইনজীবী যদি মক্কেলের কোনো গোপন কোনো কিছু জেনে ফেলে তাহলে সেটা স্বীকার করতে পারবে না, কোনো মামলায় সাক্ষ্য দিতে পারবে না সে বিষয়ে আইনজীবী। তাহলে উকিল সাক্ষ্য দিতে বাধ্য থাকলে তা এই ধারার আওতায় পড়বে না। 126 পড়লে এই বিষয়টা আরো আমরা ক্লিয়ার হব। তাহলে এই দুইটা পয়েন্ট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রেই প্রাসঙ্গিক হবে, আর এই দুইটা পয়েন্ট আসলেই প্রাসঙ্গিক হবে না, স্বীকৃতি। স্বীকৃতি। জি। তাহলে এই ছিল সিভিল কেস সংক্রান্ত আমাদের আলোচনা। এখন 24 থেকে শুরু হবে ক্রিমিনাল কেসে কোনটি প্রাসঙ্গিক কোনটি প্রাসঙ্গিক নয়। ধারা 24, প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতির দ্বারা আদায়কৃত দোষ স্বীকারোক্তি। আমরা সিআরপিসি 164 ধারায় ম্যাজিস্ট্রেট কোনো আসামির দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করবে এই বিষয়ে পড়লাম না? জি। এবং এটা শুধুমাত্র ম্যাজিস্ট্রেটই করতে পারবে। ম্যাজিস্ট্রেট ছাড়া যদি পুলিশ দোষ স্বীকারোক্তি নোট করে তাহলে সেটা দোষ স্বীকারোক্তি হিসেবে গণ্য হবে না। কিংবা অন্য জি। কোনো সাধারণ ব্যক্তি যদি সেটা নোট করে বা লিপিবদ্ধ করে তাহলেও সেটা দোষ স্বীকারোক্তি হবে না। তাহলে এটা অবশ্যই হতে হবে ম্যাজিস্ট্রেট সিআরপিসির দ্বারা। 164 ধারার 64 বিধানকে ধারা ফলো ম্যাজিস্ট্রেট। করে। তাহলে জি। ফৌজদারি মামলায় যখন অপ্রাসঙ্গিক, এখন পুলিশ হোক বা অন্য কোনো ব্যক্তি হোক বা কোনো নেতা হোক বা কোনো বড় কর্মকর্তা হোক, যাই হোক না কেন, বা ম্যাজিস্ট্রেটই হোক না কেন, ম্যাজিস্ট্রেট যদি ভয় দেখায়, ম্যাজিস্ট্রেট সাধারণত ভয় দেখাবে না কিন্তু পুলিশ তো ভয় দেখাতে পারে, তাই না? রিমান্ডে নিয়ে জি। গিয়ে তাহলে যদি কোনো প্রলোভন বা ভীতি প্রদর্শন করে তার মানে এটাকে বলে কি ইনফ্লুয়েন্স করে, কি করে? ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স করে। তাহলে কনফেশন কস্ট বাই ইনডিউসমেন্ট মানে প্রলোভন, থ্রেট মানে ভয়, অর প্রমিস কোনো প্রতিশ্রুতি, তার মানে প্রভাবিত করা। এক কথায় তিনটা শব্দ যদি আমি একটা শব্দ দিয়ে প্রকাশ করতে চাই তাহলে শব্দটা কি বলবো? প্রভাবিত করা কোনোভাবে, তাই না? জি। জি। যেভাবেই হোক প্রভাবিত। হ্যাঁ, প্রভাবিত করা তাকে। জি। প্রভাবিত করে সে নিজে থেকেই কোনো কিছু দিচ্ছে না, প্রভাবের মানে প্রভাবে প্রভাবিত হয়ে সে স্বীকার করছে, তার মানে তাকে একটা ভুল বোঝানো হয়েছে, তাই না? জি। তাহলে হোয়েন ইররিলেভেন্ট ইন ক্রিমিনাল প্রসিডিং, ঠিক আছে। জি। তাহলে প্রভাবশালী ব্যক্তির দ্বারা আদালতের নিকট এমন প্রতীয়মান হলে এবং এভাবে দোষ স্বীকারোক্তির ফলে আসামি পার্থিব সুবিধা পাবে বা অসুবিধা এড়াতে পারবে বলে যথেষ্ট কারণ ঘটে তবে তা অপ্রাসঙ্গিক। এভাবে দোষ স্বীকারোক্তি নেওয়া হলে পরে যদি আসামি সেটা দাবি করে এবং মামলায় প্রমাণ হয় তাহলে এই স্বীকারোক্তিটা ইনভ্যালিড হয়ে যাবে, অর্থাৎ এই স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, তাই না? জি। এবং এটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে, সাক্ষ্যগত মূল্য থাকবে না। 25, পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি। এখন পুলিশের কাছে কেউ যদি স্বীকার করে, পুলিশ বলল যে একটা গরু চুরির ঘটনা ঘটেছে, পুলিশ বলছে গরু চুরি, আপনি গরু চুরি করেছেন, আপনি যদিও ভাষা ব্যবহার করবে কিনা পুলিশ জানি না, আমি আপনি ভাষায় ব্যবহার করছি। পুলিশ তাহলে আসামিকে জিজ্ঞাসা করছে, বা সন্দেহ যাকে করছে তাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসা করছে আপনি গরু চুরি করেছেন, কে কে ছিল সাথে? সে বলছে যে না, করিনি। এখন এক পর্যায়ে সে বলছে যে গরু আমি চুরি করিনি কিন্তু কোথায় গরু আছে আমি জানি। তো কোথায় আছে? তো অমুক ব্যক্তির বাড়িতে। ঠিকানা দিয়ে দিল, চলে গেল, এখন ওখানে পাওয়া গেল। তাহলে পুলিশ কিছু তথ্য পেল, তাই না? জি। জি। তাহলে এই যে একটা তথ্য, আলামত উদ্ধারের জন্য আর এই কি। এই যে তথ্য পেল, এই তথ্যটা যদিও পুলিশের কাছে যদি স্বীকারও করে হ্যাঁ আমি 10 জন মিলে আমরা চুরি করেছি, এই জায়গায় এই জিনিসটা আছে, বা 10 জন মিলে আমরা এই একটা রবারির ঘটনা ঘটিয়েছি, এই জিনিসপত্রগুলো এখানে আছে, তাহলে প্রমাণ করা যাবে না। পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রমাণ করা যাবে না, তার মানে ওইটা স্বীকারোক্তি বা কনফেশন হিসাবে সাক্ষ্যগত মূল্য হারাবে।
তবে সিআরপিসির 161 ধারায় পুলিশের কাছে সাক্ষী হিসেবে কেউ যদি জবানবন্দি দেয়, সেটার তো সাক্ষ্যগত মূল্য নেই। আছে শুধুমাত্র জেরার ক্ষেত্রে, তাই না? জি জি। কনফেশন টু পুলিশ অফিসার নট টু বি প্রুভড, সেটা প্রমাণ করা যাবে না। পুলিশ বলতে পারবে না যে এই যে সাক্ষ্য আইনে তো 161 ধারায়, সিআরপিসির 161 ধারায় যে জবানবন্দি দিয়েছিল ওখানে কিন্তু সে স্বীকার করেছে। সে যদি কেউ 161 ধারার বিষয়টা অস্বীকার করে, তাহলে কিন্তু সেইটা সাক্ষ্যগত মূল্য হারাবে। কেন? কারণ সেখানে তো তার স্বাক্ষর থাকে না। সাক্ষীর কি স্বাক্ষর থাকে? শুধু আয়ক না। সাক্ষের স্বাক্ষর থাকে। জি। তাহলে এমন বিবৃতি দ্বারা এজাহারকারী আসামিকে শনাক্ত করতে পারবেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেও পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি গ্রহণীয় নয়। এখন পুলিশ রিমান্ডে নিয়ে তাকে রেডি করে, মানে তাকে সাইজ করে রেডি করে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসছে, এবং পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে। এখন ভয়ে পুলিশের দিকে তাকাচ্ছে, আবার ম্যাজিস্ট্রেটের দিকেও তাকাচ্ছে। এখন পুলিশের চোখের দিকে তাকালেই তো তার ভয় লাগবে, তাই না? হ্যাঁ, সেটা এক ধরনের প্রভাব। এটাও একটা প্রভাব তৈরি করা। তো পুলিশ ওখানে উপস্থিত থাকা যাবে না যখন ম্যাজিস্ট্রেট দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করবে। লিপিবদ্ধ করবে। জি। তাহলে এই ধারা মতে পুলিশ অফিসার বলতে কনস্টেবল বা গ্রাম্য চৌকিদারকে বোঝাবে। তবে পুলিশের কাছে যতটুকু তথ্য দিয়েছে সেই তথ্য অনুসারে সেটা তদন্তে ব্যবহার করা যাবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তাহলে আমরা এই 24-এর নিচে একটা ক্রস চিহ্ন দিব, 25-এর নিচে একটা ক্রস চিহ্ন দিব। কেন? কারণ এগুলো অপ্রাসঙ্গিক তাই। আপনি অথবা লিখতেও পারেন 24-এর নিচে ক্রস চিহ্ন না দিয়ে অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কথাটা লিখতে পারেন, বা লিখতে পারেন, অপ্রা সংক্ষেপে। জি অপ্রাসঙ্গিকই জি। লিখলেন অথবা ক্রস চিহ্ন দিলেন, তার মানে 24-25 ধারা মতে স্বীকারোক্তি কি? অপ্রাসঙ্গিক। এবার 26, অপারেশন। আসামি পুলিশ হেফাজতে থাকাকালে প্রদত্ত দোষ স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। মানে রিমান্ডে নিয়ে যদি কোনো কিছু আদায় করে, এটা আসামির বিরুদ্ধে যাবে না, তদন্তে কাজে লাগতে পারে। তদন্ত করতে যে স্ট্রং এভিডেন্স নিয়ে আসতে হবে, শুধু মুখে স্বীকার করেছে এটা বললে হবে না, অন্যান্য সাক্ষ্য প্রমাণও থাকতে হবে। তাহলে কনফেশন বাই অ্যাকিউজড হোয়াইল ইন কাস্টাডি অফ পুলিশ নট টু বি প্রুভড এগেনস্ট হিম, এই সেন্টেন্সগুলো তুলে দিয়ে, হ্যাঁ, এই বাংলা বা ইংরেজি সেন্টেন্স তুলে দিয়েও বলতে পারে কত ধারায় আছে সাক্ষ্য আইনের। বুঝতে পেরেছেন? জি দেখেন প্রায় প্রতিটা সেন্টেন্সেই কিন্তু, মানে প্রতিটা সেকশনেই বাংলা ইংরেজি উভয় শিরোনাম দেওয়া আছে, ইংরেজি সেন্টেন্সটা দেওয়া আছে। কেন? কারণ এই আইন থেকে ইংরেজি সেন্টেন্স তুলে দিয়ে কত ধারায় আছে আসে, বাংলা সেন্টেন্স তুলে দিয়ে কত ধারায় আসে আছে, এটা প্রশ্ন আসে, মানে ধারাভিত্তিক প্রশ্ন সাক্ষ্য আইন থেকে মোটামুটি আসে। ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে না হলে দোষ স্বীকারোক্তি প্রমাণযোগ্য বা গ্রহণীয় নয়। ব্যাখ্যা হচ্ছে, ম্যাজিস্ট্রেট বলতে এখানে ফৌজদারি কার্যবিধি অনুসারে ম্যাজিস্ট্রেটের কার্য সম্পাদনকারী গ্রাম প্রধানকেও বোঝাবে। ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে, পুলিশের অনুপস্থিতিতে দোষ স্বীকারোক্তি প্রমাণযোগ্য বা গ্রহণীয়। এখানে সিআরপিসি 164, মানে ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতি কিন্তু পুলিশের অনুপস্থিতিতে হলে 100 সিআরপিসির বিধানকে ম্যাচ করবে, তাই না? শর্ত জি। পূরণ করবে। তাহলে এখানে 26 ধারাতে কনফেশন, মানে এখানে আপনি প্রত্যেক এখানে ক্রস চিহ্ন দিবেন, আবার নিচে টিক চিহ্ন দিবেন, মানে 26 ধারাতে দুইটা আছে, কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়। জি। মানে প্রথমে অপ্রাসঙ্গিক, পরে আবার প্রাসঙ্গিক দেখানো হচ্ছে। 27, আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য যতটা প্রমাণ করা যেতে পারে। হাউ মাচ অফ ইনফরমেশন রিসিভ ফ্রম অ্যাকিউজড মে বি প্রুভড। স্বীকারোক্তি হোক বা না হোক, অভিযোগের সাথে সম্পর্কযুক্ত কোনো আলামতের বিষয়ে তথ্য প্রদান করলে সে তথ্য অনুযায়ী তা পাওয়া গেলে বা উদ্ধার হলে তা সাক্ষ্যরূপে ব্যবহার করা যাবে। দেখেন 27 ধারাটা একটু আগে বললো যে পুলিশের কাছে কোনো কিছু স্বীকার করলে সেটা দোষ স্বীকারোক্তি নয়, কিন্তু পুলিশের কাছে এমন কিছু স্বীকার করলো এবং সে অনুযায়ী যদি আলামত উদ্ধার কিছু হয়, আলামত। জি। তাহলে আলামত উদ্ধার বিষয়ে তার যে স্বীকারোক্তি, এটা স্বীকারোক্তি হিসাবে না, কিন্তু সাক্ষ্য হিসেবে। সাক্ষ্য হিসাবে গ্রহণ করা যাবে। কারণ পুলিশ দাবি করতে পারবে যে তার কথা মতো ওই স্থানে গিয়ে আলামতটা উদ্ধার হয়েছে, তার মানে এটা সাক্ষ্য হিসাবে আসবে। পুলিশ এটা আচ্ছা। কোথায় লিখবে? চার্জশিটের ভিতরে লিখবে, তাই না? জি জি।
তাহলে এখানে 27 প্রাসঙ্গিক, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। 28, 28 হচ্ছে 24-এর বিপরীত, আপনি 28-এর নিচে লিখতে পারেন 24 ধারার বিপরীত। এখানে অবশ্য আমি লিখেই দিয়েছি, এখানে 24 ধারার বিপরীত। প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতির ধারণা অপসারণের পর প্রদত্ত দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে। এখানে তাহলে 28-এর টিক চিহ্ন দিয়ে দিবেন, মানে প্রাসঙ্গিক। এখন আমরা 24-এ দেখলাম যে প্রভাব সৃষ্টি করে স্বীকারোক্তি নিলে সেটা কি হবে? অপ্রাসঙ্গিক হবে। অপ্রাসঙ্গিক। এবং কিছু আসামি আছে, কিছু আসামি আছে কোনোভাবে তার কাছ থেকে কোনো কি তথ্য পাওয়া যাচ্ছে না, জি। সেক্ষেত্রে তথ্য নেওয়ার জন্য কিছু প্রভাব সৃষ্টি করা যেতেই পারে। কিছু প্রভাব সৃষ্টি করলে এবং পরে যদি এটা প্রমাণ করা যায় যে হ্যাঁ এই ধরনের কোনো বিষয় নাই, মানে এখানে তদন্তকালে কিছু যদি ব্যবহার করা হয়। আপনি এখানে 28 ধারায় আর একটা জিনিস আমি বলে রাখি, নার্কো টেস্ট। আচ্ছা, নার্কো টেস্ট হচ্ছে 29 ধারার ভিতরে আছে। হ্যাঁ, সেটা মাদক। 28-এ, সেটা আমি 29 ধারাতে গিয়ে বোঝাচ্ছি। তো এখানে আচ্ছা। নার্কো টেস্ট কিন্তু প্রভাব সৃষ্টি করে, সেটা কিভাবে সেটা আমি বোঝাচ্ছি। তো কনফেশন মেড আফটার রিমুভাল অফ ইমপ্রেশন কস্ট বাই ইন্ডিউসমেন্ট, থ্রেট অর প্রমিস রেলিভেন্ট, যদি এই প্রভাব সৃষ্টি করা হয়নি, আসামি দাবি করছে যে প্রভাব সৃষ্টি করে নিয়েছে বা আমাকে ভুল বুঝিয়ে নিয়েছে, এখন প্রথমে সেটা মনে হলেও পরে যদি সাক্ষ্য প্রমাণে প্রসিকিউশন পক্ষ এটা প্রমাণ করতে পারে যে আসলে প্রভাব সৃষ্টি করা হয়নি, তবে হয়তো বা কিছু কৌশল ব্যবহার করা হয়েছে, তাই না? মানে হালকা সাইজ করা হয়েছে। তাহলে প্রমাণ বা ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতির দেওয়া হয়নি বিষয়গুলো প্রমাণের দায়িত্ব ফরিয়াদি বা অভিযোগকারী পক্ষের। আমি অলরেডি সেটা বলে দিলাম যে প্রসিকিউশন যদি এটা প্রমাণ করতে পারে যে প্রভাব সৃষ্টি করা হয়নি, তাহলে আবার প্রভাব সৃষ্টি করে কোনো কিছু আদায় করলেও পরে যদি প্রমাণ করে যে না প্রভাব সৃষ্টি করেনি, তার মানে এখানে কৌশল যদি অবলম্বন করে, সেই ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক হয়ে যাবে ওই প্রাসঙ্গিক। স্বীকারোক্তিটা। কারণ কিছু কিছু আসামি আছে তারা খুবই কি প্রফেশনাল, এবং প্রফেশনালদের মুখ খোলাটা খুব টাফ, তাই না? জি জি। ধারা 29, দোষ স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে কেবল গোপনীয়তার প্রতিশ্রুতি প্রভৃতির জন্য অপ্রাসঙ্গিক হবে না। আচ্ছা, আপনি স্বীকার করেন কিন্তু এইটা কাউকে বলা হবে না, আমার কাছে স্বীকার করেন তো, এই ধরনের যদি প্রতিশ্রুতি দিয়েও দোষ স্বীকারোক্তি করা হয়, তাহলে সেটা অনেক সময় কি হয়ে যাবে? অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিক হবে হবে। না, তার মানে প্রাসঙ্গিক হবে। তাহলে 29 ধারায় টিক চিহ্ন দেন। এটা 24 ধারার একেবারে সরাসরি বিপরীতের মতো না? 28, জি জি। 29টা কাছাকাছি ধারা, 28, 29 একই ধরনের ধারা। তাহলে কনফেশন আদারওয়াইজ রেলিভেন্ট নট টু বিকাম ইরেলিভেন্ট বিকজ অফ প্রমিস অফ সিক্রেসি এটসেট্রা, গোপনীয়তার প্রতিশ্রুতি বা প্রতারণার মাধ্যমে গৃহীত বা মাতাল অবস্থায় গৃহীত নার্কো টেস্ট বলা হয় এটাকে। কিভাবে? আসামিকে একটা নির্দিষ্ট মাত্রায় প্রফেশনাল ডাক্তারদের মাধ্যমে শরীরে কি পুশ করা হয়? মাদক পুশ করা হয় ড্রাগ। অল্প ড্রাগ মাত্রায়। বা মাদক। জি হ্যাঁ, জি। তো এই মাদককে নার্কো বলা হচ্ছে বা নার্কোটিক্স বা ড্রাগ। ড্রাগ বলতে ওষুধ বোঝায়, তো ড্রাগসকে আমরা জি ওই জি। মাদকও মাদক। তো এক প্রকার ঔষধই, তাই না? জি। তো এখানে আইনের ভাষায় কিন্তু ড্রাগ বলতে মাদক বোঝায় না, আইনের ভাষায় নার্কোটিক্স, নার্কোটিক, নার্কোটিক। জি নার্কোটিক সিঙ্গুলার, নার্কোটিক্স হচ্ছে প্লুরাল। তো নার্কো জি। সংক্ষেপে, আর নার্কোটিক বলতে কিন্তু মাদক বোঝায়। তো ওই সামান্য মাদক প্রয়োগ করে মাতাল অবস্থায় মানুষ কিন্তু অনেক কিছু কি স্বীকার করে ফেলবে, কারণ গণতন্ত্র তার করে থাকে। কন্ট্রোল জি থাকে না, তার জি। সচেতনতার লেভেল কমে যায়, তাই না? জি তাহলে ওই অবস্থায় যদি কোনো কিছু গ্রহণ করে তাহলে 29 ধারা মতে কি হবে? সেটা প্রাসঙ্গিক হয়ে যাবে। জি। তাহলে 29 টিক চিহ্ন হবে। যে প্রশ্নের ঠিক আছে। উত্তর দিতে আসামি বাধ্য নয়, সে প্রশ্নের মাধ্যমে গৃহীত অথবা তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে সে বিষয়ে সাবধান না করার জন্য, কি বলা হচ্ছে, তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন ম্যাজিস্ট্রেট কাছে চলে গেছে, ম্যাজিস্ট্রেট বলেনি যে এটা আপনি স্বীকার করলে কিন্তু এটা পরে আপনার বিরুদ্ধে কি হতে পারে? ব্যবহার হতে পারে। সাক্ষ্য হিসেবে ব্যবহার হতে পারে। তো এইটা তাকে সাবধান করা হয়নি, না করেই সে বলেছে লিপিবদ্ধ করে ফেলেছে জাস্ট, এটার কারণে অপ্রাসঙ্গিক হবে না, তার মানে প্রাসঙ্গিক হবে। বুঝতে পেরেছেন? জি। মনে করেন পরে যদি সে বলে যে না এটা যে আমার বিরুদ্ধে ব্যবহার হবে, এই দোষ স্বীকারোক্তিটাই আমার এক গলার কাটা হিসেবে পরবর্তীতে মামলায় বিপদে পড়বো, আমি এটা তো আমাকে বলেনি, বুঝিয়ে বলেনি,
জি। তো এটা তখন কি করা হবে না, দাবি করলে হবে না। আচ্ছা, দোষ স্বীকার করার পরে এই কনফেশনটাকে কিন্তু কি করা যায়, আবার পরে উইথড্র করা যায়, উইথড্রর আবেদন করা যায়, হ্যাঁ। তাহলে দোষ আচ্ছা স্বীকারোক্তিটাকে প্রত্যাহারের আবেদন করা যায়, হ্যাঁ। তো এগুলো আমরা আচ্ছা আচ্ছা। লিখিত ক্লাসে যদি এই টপিক থাকে আমরা পড়বো সাক্ষ্য আইনে, হ্যাঁ। জি 30, দোষ স্বীকারোক্তি কারক ও একই অপরাধে যৌথভাবে বিচারাধীন ব্যক্তিকে প্রভাবিত করে এমন দোষ স্বীকারোক্তি বিবেচনা। রাজসাক্ষী মানে প্লিজ যে ব্যক্তি, আমরা এটা অলরেডি সিআরপিসিতে পড়লাম, রাজসাক্ষীকে কি প্রস্তাব দেওয়া হয় যে আপনার পুরো টিম সম্পর্কে তথ্য দেন, কিভাবে অপরাধ করেছে বলেন, এই টিমে আর কে কে কোথায় আছে, পুরো টিমের মানে ধরতে সহযোগিতা করেন, তাহলে আপনাকে কি করা হবে, বেকসুর খালাস দেওয়া হবে, মানে মওকুফ করে দেওয়া হবে আপনার অপরাধ। জি। তাহলে কনসিডারেশন, বিবেচনা করা হবে, অফ প্রুফড কনফেশন affecting person making it and otherwise jointly under trial for same offense। আদালত বিবেচনা করবেন, প্রমাণের সুযোগ দিবেন। আচ্ছা, কনফেশন, একাধিক আসামি যদি থাকে একটা মামলায়, এখন সেই আসামি যদি বলে যে আমি অপরাধ করিনি, অপর দুজন অপরাধ করেছে, তিনজন আসামির মধ্যে সে স্বীকার করছে হ্যাঁ কি করে অপরাধ হয়েছে সেটা আমি জানি, কারণ তারা আমার বন্ধু, তারা আমার কাছে বলেছে, হ্যাঁ। তো আমি অপরাধ করিনি, আমার অপর দুই বন্ধু অপরাধ করেছে, আমি অপরাধ করিনি, ওয়াই এবং জেড অপরাধ করেছে। এটা কি দোষ জি জি। স্বীকারোক্তি হবে? না স্যার। দোষ স্বীকারোক্তি যে করছে তাকে নিজেকে অবশ্যই কি করতে হবে, মানে অপরাধী হতে হবে। অপরাধী বলে দাবি মানে স্বীকার করতে হবে, জি জি, মানে নিজেকে স্বীকার করতে হবে। মানে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তি দিতে হবে। আর নিজেকে জি বাঁচিয়ে যদি আমি বলি যে আমি অপরাধ করিনি, আমি নির্দোষ, অপর দুইজন অপরাধ করেছে, দ্যাট ইজ নট কনফেশন। বুঝতে জি পেরেছেন? জি। জি এখন যদি মনে করেন এক্স ওয়াই জেড এর মধ্যে এক্স এ কথা বললো, এখন ওয়াই যদি বলে যে হ্যাঁ এক্স অপরাধ করেনি, ওয়াই এবং জেড আমরা দুজন অপরাধ করেছি, তাহলে এটা কনফেশন। হ্যাঁ, এটা কনফিউশন। কারণ সে মানে তারা নিজেকে নিজেদের জড়াচ্ছে, সে জড়িয়ে স্বীকার নিজেকে করছে। জড়াচ্ছে। এখন নিজেকে জি জড়িয়ে অপর ব্যক্তিদের কে দোষ করেছে কে করেনি সেটা সে বলতে পারে, কিন্তু নিজেকে জড়াতে হবে, ঠিক আছে? জি। তাহলে এই যে একজন রাজসাক্ষী বা একজন সহ অপরাধী, তার কনফেশন কিন্তু কি হবে, প্রাসঙ্গিক হবে। তাহলে 30 ধারা টিক চিহ্ন দিয়ে দেন। ধারা 31, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়। স্বীকৃতি চূড়ান্ত চূড়ান্ত প্রমাণ প্রমাণ না। নয়, তার মানে অ্যাডমিশন নট কনক্লুসিভ প্রুফ। কেউ যদি কোনো কিছু স্বীকার করে, স্বীকার করার পর আদালতে সে বিষয়ে অবশ্যই প্রমাণ দিতে হবে যে কেন স্বীকার করেছিল, কিসের জন্য স্বীকার করেছে, এই বিষয়ে জেরা করা যাবে। জেরায় ওই স্বীকারোক্তিকে কি করা যাবে, রিবিউট করা যাবে, মানে খণ্ডন করা যাবে, ঠিক আছে? জি জি। 2025 সালে কিন্তু প্রশ্নটা এসেছিল যে কোনটি চূড়ান্ত প্রমাণ, মানে স্বীকৃতি কি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে বাধা সৃষ্টি করতে পারে, যেটাকে কি বলে, প্রতিবন্ধক বা স্টেপল হিসেবে বিবেচিত হতে পারে। কেউ যদি কোনো কিছু একবার স্বীকার করে, পরে সেটা কি করা যায় না, অস্বীকার করা যায় না, দ্যাট ইজ স্টপেল, তাই না? জি। স্টপেলটা আচ্ছা আমরা বুঝতে পারছি। ভালোভাবে শিখবো হচ্ছে সাক্ষ্য আইনের 115, 16 এবং 17 ধারায়। তাহলে বাট মে বি স্টপ। তো এখানে বাংলা ইংলিশ উভয় দিয়ে দিয়েছি, 31 ধারা থেকে প্রশ্ন আসলে এভাবে আসবে। আবার লিখিততে চলে আসতে পারে, অ্যাডমিশন নট কনক্লুসিভ প্রুফ বাট মে বি স্টপ, ব্যাখ্যা করুন, তাই না? হুম। তখন 31 ধারাকে ব্যাখ্যা করতে হবে, সাথে কেস ল দিতে হবে, কারণ 31 ধারাতে খুব বেশি তথ্য নাই এই বিষয়ে। আবার স্টপেল থেকে কিছুটা ধার নিতে হবে, 115 ধারা।